অপেক্ষা পর্ব ৪ লেখক হুমায়ুন আহমেদ। গল্প পাঠকে আমি অরোরা ইসলাম। পৌষ মাস, প্রচণ্ড শীত পড়েছে। শীতের সঙ্গে কুয়াশা। ইমন বসে আছে তার বড় মামার বাড়ির দোতলার বারান্দায়। সে অবাক হয়ে দেখছে কুয়াশায় সব ঢেকে আছে, একটু দূরের জিনিসও দেখা যাচ্ছে না। বাড়ির সামনে কাঁঠাল গাছটাকে দেখে মনে হচ্ছে ছোট্ট একটা পাহাড়। তার ছোট চাচা বলেছিলেন, কুয়াশা আসলে মেঘ। আকাশে মেঘ যখন মাটিতে নেমে আসে তখন তাকে কুয়াশা বলে। ইমনের খুব অদ্ভুত লাগছে এই ভেবে সে এখন মেঘের ভেতরে বসে আছে। আজ ছুটির দিন, তারা বারান্দায় চুপচাপ বসে থাকার কথা না। ছুটির দিনে সকালবেলায় এই বাড়িতে নানান ধরনের খেলা হয়। টোকন আর শোভন টেনিস বল দিয়ে ক্রিকেট খেলে। টোকনের খুব কাঁদুনি স্বভাব, কিছু হতেই কান্না শুরু করে। আর শোভন মারামারিতে ওস্তাদ। হুট করে মারামারি শুরু হয়ে যায়। শোভন ক্রিকেট ব্যাট দিয়ে ধমাধম ভাইকে মারে। অদ্ভুত ব্যাপার হচ্ছে, কেউ কখনো নালিশ করে না। মারামারি এবং কান্নাকাটি কিছুক্ষণের মধ্যেই থেমে যায়, আবার খেলা শুরু হয়। মিতু একা একা রান্নাবাটি খেলে। ক্রিকেট খেলায় তাকে নেওয়া হয় না। মিতুও রান্নাবাটি খেলায় তাকে নেয় না। একদিন শুধু বলেছিল, এই তুই চাকর হবি? তুই চাকর হলে খেলতে নেব, যা বাজার করে নিয়ে আয়, মনে করে কাঁচামরিচ আনবি, আর খবরদার পয়সা সরাবি না। ইমনের খেলতে ইচ্ছে করছিল, কিন্তু চাকর হওয়াটা মেনে নিতে পারছিল না বলেই খেলেনি। তবে না খেললেও সে বেশিরভাগ সময় আশেপাশে ঘুরঘুর করে। আজ ইমন এখনো নিচে নামছে না, কারণ নিচে নামিয়ে নেওয়ার জন্য মিতু আসেনি। বড় মামার বাড়ির দোতলার সিঁড়ি পুরোপুরি শেষ হয়নি, রেলিং দেওয়া বাকি। এরকম সিঁড়ি দিয়ে নিচে নামতে ইমনের অসম্ভব ভয় লাগে। মিতু বয়সে তার সমান হলেও ঠিক সমানও না, 5 দিনের বড়। ভয়ঙ্কর সাহসী মেয়ে। একবার সে চোখ বন্ধ করে সিঁড়ি দিয়ে উঠেছিল। মিতু শুধু যে চোখ বন্ধ করে সিঁড়ি দিয়ে উঠতে পারে তা না, 3 তলার ছাদে পা ঝুলিয়েও বসে থাকতে পারে। সেই ছাদেরও রেলিং নেই। ইমনের বড় মামা ছাদে রেলিং দেবেন না, শুধু শুধু বাজে খরচ। ইমনের ধারণা, বাজে খরচ হলেও রেলিং দেওয়া উচিত, তা না হলে কোনো একদিন মিতু ছাদ থেকে পড়ে যাবে। ইমনের ধারণা, দোতলার সিঁড়িতে রেলিং দেওয়া উচিত, রেলিং না দেওয়া হলে সে নিজেও কোনো একদিন পড়ে যাবে। ইমন ইমন চমকে উঠে দাঁড়ালো। মা ডাকছেন। আগে মা ডাকলেই আনন্দ হতো, এখন হয় না। মার ডাকা মানেই কিছু একটা নিয়ে ধমকাধমকি হবে। ধমক খাবার মতো কিছুই অবশ্য সে করেনি। সকালে বই নিয়ে বসে অনেকক্ষণ পড়েছে। মা যখন বললেন, যথেষ্ট ঘ্যানঘ্যানিয়ানি হয়েছে, এখন যাও, তখনই শুধু সে উঠে এসেছে। ইমন ভয়ে ভয়ে মায়ের দরজার সামনে গিয়ে দাঁড়ালো। মার রাতে জ্বর ছিল, এখন বোধহয় জ্বর। মা শুয়ে আছেন। সুপ্রভা মার পাশে নিজে নিজে বসে খেলছে। ইমনের কাছে খুব আশ্চর্যের লাগে যে সুপ্রভা নিজে নিজে বসতে পারে, হামাগুড়ি দিতে পারে, কিছু দেখলেই 2 হাতের আঙুল উঁচু করে বলে, যে যে যে। মানুষ কাউকে কিছু দেখাতে চাইলে 1 আঙুল দিয়ে দেখায়, সুপ্রভা 2 হাতের 2 আঙুল দিয়ে দেখায়। এটাও তার কাছে বিস্ময়কর মনে হয়। সুপ্রভা ইমনকে দেখা মাত্র 2 হাতের 2 আঙুল উঁচু করে তাকে দেখালো এবং ক্রমাগত বলতে লাগলো, যে যে যে। সুরায়া বলল, কোথায় ছিলি? ইমন ভীত গলায় বলল, বারান্দায়। রান্নাঘরে গিয়ে বলতো আমাকে চিনি দুধ ছাড়া লিগার দিয়ে 1 কাপ চা দিতে। লেবু যেন না দেয়, চায়ের মধ্যে লেবুর গন্ধ অসহ্য লাগে। তোমার জ্বর কমছে মা? সুরায়া বিরক্ত গলায় বলল, আমার জ্বরের খবর তোকে নিতে হবে না, যা করতে বলছি কর। তোর গলা খালি কেন? মাফলার যে একটা দিয়েছিলাম সেটা কই? ঠান্ডা লাগিয়ে রাতে যদি খুক খুক করে কাশিস তাহলে গলা চেপে ধরবো, তখন বুঝবি কত ধানে কত চাল। যা এখন সামনে থেকে যা। ইমন দোতলা থেকে 1 তলায় নামছে। নামতে গিয়ে সে লজ্জায় মরে যাচ্ছে, কারণ সে নামছে বসে বসে। কেউ দেখলে হাসবে, বিশেষ করে মিতু যদি দেখে তাহলে তো সর্বনাশ হবে, খুব হাসাহাসি করবে। এমনিতেই মিতু তাকে নিয়ে খুব হাসাহাসি করে, তাকে ডাকে ক্যাবলা বাবা বলে। এই অবস্থায় দেখে ফেললে হয়তো আরো ভয়ঙ্কর কোনো নামে ডাকবে। ইমন ঠিক মতোই নামলো, কেউ তাকে দেখলো না। রান্নাঘরে বুয়াকে চায়ের কথা বলল। বুয়া বিরক্তি গলায় বলল, আমার হাত বন্ধ, এখন চা দেওয়ান যাইব না। বুয়ার কথা শুনে ইমনের ভয় ভয় লাগছে। বুয়া যদি চা না পাঠায়, মা বুয়ার উপর রাগ করবে না, তারই উপর রাগ করবে, চর মারবে, চুল ধরে ঝাঁকুনি দিবে।
ইমন বিড়বিড় করে বলল, বুয়া, মার খুব জ্বর, সকালে কিছু খায়নি, এই জন্য চা চাচ্ছে, দুধ চিনি লেবু ছাড়া শুধু লিকার। কইলাম না হাত বন্ধ। ইমন মন খারাপ করে রান্নাঘর থেকে বের হলো। বড় মামার বাড়িতে তারা খুব খারাপ অবস্থায় আছে, কেউ তাদের কোনো কথা শুনে না। ইমন যদি কোনো কাজের লোককে বলে, এই আমাকে এক গ্লাস পানি দাও তো, সে অবধারিত ভাবে না শোনার ভান করে চলে যাবে, কিংবা দিচ্ছি বলে আর সামনে থেকে সরে যাবে, আর ফিরে আসবে না। আগে এই নিয়ে তার খুব মন খারাপ লাগতো, এখন লাগে না। ইমন বারান্দায় এসে দেখে মিতু বারান্দার পিলারে হেলান দিয়ে কমলা খাচ্ছে। এই শীতে তার গায়ে পাতলা একটা ফ্রক। খুব সাহসী মেয়ে তাদের বোধহয়, যারা খুব সাহসী মেয়ে তাদের বোধহয় শীতও কম লাগে। ইমনের খুব ইচ্ছে করছে মিতুর কাছে যেতে, তবে এখন সে যাবে না, একটু পরে যাবে। মিতু কমলা খাওয়া শেষ হবার পরে যাবে। এখন মিতুর কাছে গিয়ে দাঁড়ালে মিতু ভাববে সে কমলা খাওয়ার লোভে এসেছে। মিতুর কমলা খাওয়া শেষ না হওয়া পর্যন্ত সে অন্যদিকে তাকিয়ে থাকবে, এমন ভাব করবে যেন খুব মনোযোগ দিয়ে কিছু দেখছে। এই ক্যাবলা, এই, মিতু ডাকছে। মিতুর কমলা খাওয়া শেষ হয়নি, হাতে এখনো কয়েকটা কোয়া রয়েছে। ইমন কাছে গিয়ে দাঁড়ালে একটা দুটা কোয়া হয়তো তার হাতে দেবে, তখন ইমনকে লোভীর মতো লাগবে, আবার নাও দিতে পারে। মিতুর কখনো কোনো কিছু ঠিক নেই। ইমন কাছে গেল। মিতু তাকে কমলার কোনো কোয়া দিল না, পুরো কমলা শেষ করে বলল, এই ক্যাবলা, আজ তো ছোট চাচা আসবে না? ইমন বলল, আসতে পারে। ছোট চাচার কথা ওঠে ইমনের মন ভালো হয়ে গেল। সে একটু হেসেও ফেলল। আজ শুক্রবার, ছুটির দিন। ছুটির দিনে ছোট চাচা আসে। গত শুক্রবারে আসেনি, আজ হয়তো আসবে। ছোট চাচাকে দেখতে কেমন লাগে জানিস? কেমন লাগে? অবিকল রাম ছাগলের মতো লাগে। দাড়ি রেখেছে তো, এই জন্যে। রাম ছাগলেরও দাড়ি থাকে। হি হি হি। ইমনের চোখে প্রায় পানি চলে এসেছে। ছোট চাচাকে কেউ খারাপ বললে তার খুব মন খারাপ লাগে। তাছাড়া দাড়িতে ছোট চাচাকে খুবই সুন্দর লাগে। মিতু বলল, আমি যখন কমলা খাচ্ছিলাম তখন তুই লোভীর মতো তাকিয়েছিলি কেন? তাকিয়েছিলাম না তো। অবশ্যই তাকিয়েছিলি, লোভী কোথাকার। আবার মিথ্যা কথাও বলে। মিথ্যুক? আমি মিথ্যুক না, আমি সত্যুক। অবশ্যই তুই মিথ্যুক। বাবা মারা গেছে, আবার মিথ্যা কথাও বলে। বাবা মরেনি, বেড়াতে গেছেন, চলে আসবেন। চলে আসবেন না হাতি, কোনোদিন আসবে না। আসবে। তুই বললেই হবে? সবাই জানে আসবে না। তুই একা তো মিথ্যুক, তার উপরে বোকা। আমি বোকা না। অবশ্যই তুই বোকা, বোকা এবং ভীরু। সিঁড়ি দিয়ে বসে বসে পা লেড়াচ্ছিলিস, নামছিলিস, আমি দেখেছি। ইমনের চোখে পানি সামলাবার চেষ্টা করছে, পারছে না। মিতু বলল, একদিন তুই যখন সিঁড়ি দিয়ে বসে বসে নামছিলি তখন আমি তোর ইয়েটা দেখে ফেলেছি, দেখতে সাদা কেঁচোর মতো। ইমনের চোখে এবার পানি চলে এসেছে। চোখ মুছে সে রওনা হলো রান্নাঘরের দিকে। বুয়াকে আরেকবার অনুরোধ করে দেখবে যেন মাকে সে চা দিয়ে আসে। মিতু তার ফ্রকের পকেট থেকে আরেকটা কমলা বের করেছে। মেয়েটার মুখ গোলগাল, মাথা ভর্তি কোকড়া চুল, অসম্ভব সুন্দর চেহারা। একবার তার দিকে চোখ পড়লে চোখ ফেরানো মুশকিল। এ হচ্ছে সেই ধরনের মেয়ে যাকে দেখলে কথা বলতে ইচ্ছে করে। মজার ব্যাপার হলো, আজ থেকে ঠিক 20 বছর পর এই মেয়েটি তার বাবার ঘরে ঢুকে অত্যন্ত শান্তি ভঙ্গিতে বলবে, বাবা, আমি ইমনকে বিয়ে করতে চাই। মিতুর বাবা হতভম্ব হয়ে বলবেন, কি বললি? যা বলেছি তুমি শুনেছ? তোর কি মাথাটা খারাপ? মিতু আগের চেয়েও শান্ত গলায় বলবে, বাবা, আমার মাথা খারাপ না, তুমি ব্যবস্থা করে দাও। সে গল্প যথাসময়ে বলা হবে। আপাতত আমরা দেখতে পাচ্ছি ইমন তার ছোট চাচার কোলে। সে চাচার ঘাড়ে মুখ লুকিয়ে আছে, নিঃশব্দে কাঁদছে। ফিরোজ বলছে, কেঁদে তুই আমার ঘাড় ভিজিয়ে ফেলেছিস, তোর হয়েছেটা কি বলতো? 15 দিন পর এসেছি, কোথায় গল্প গুজব করবি? এরকম করলে আর আসবো না। দোতলা থেকে নিচে ফেলে দেব। দিলাম ফেলে, দিলাম। 1 মিনিটের মধ্যে যদি হাসির শব্দ না শুনি তাহলে সত্যি সত্যি ফেলে দেব। ইমন হাসতে না পারলেও হাসির মতো শব্দ করলো। ছোট চাচার একটু মাথা খারাপের মতো আছে, সত্যি সত্যি ফেলে দিতে পারে। সুরার জ্বর আরো বেড়েছে। জ্বরের আছে মুখ লালচে হয়ে আছে, চোখ জলজল করছে। ফিরোজ বসেছে তার সামনের একটা চেয়ারে। ফিরোজ বলল,
ভাবি কেমন আছেন? সুরাইয়া বলল, ভালো। খারাপ থাকবো কেন? খারাপ থাকার মতো নতুন কিছু হয়নি তো। আপনার জ্বর কি বেশি? জানি না, তোমার খবর বলো। ব্যবসাপাতির অবস্থা কি? অবস্থা বেশি ভালো না, খারাপই বলতে পারেন। ব্যবসা করতে ক্যাশ টাকা লাগে, ক্যাশ টাকা তো নেই। তোমার ভাইয়ের টাকা পয়সার খোঁজ নিতে বলেছিলাম, খোঁজ নিয়েছো? ফিরোজ কিছু বলল না, চুপ করে রইল। এই প্রসঙ্গে তার আলাপ করতে ইচ্ছে করছে না। অফিসে তার ভাইয়ের টাকা পয়সা ভালোই আছে। টাকাটা পেতে হলে তার মৃত্যু হয়েছে এই মর্মে প্রমাণসহ কাগজপত্র দিতে হবে। ভাইয়ের মৃত্যু হয়েছে এ জাতীয় কোনো কাগজ তার কাছে নেই। একটা মানুষ নিখোঁজ হয়ে গেছে, এই পর্যন্তই। তার আর কোনো খোঁজ নেই। ভাবি, ইমনের পড়াশোনা কেমন হচ্ছে? জানি না। সুপ্রভাত দেখতে খুব সুন্দর হচ্ছে। ও সুন্দর হলেই কি আর অসুন্দর হলেই কি? তুমি কি এখনো মেসেই থাকো? জি। চিরজীবন কি মেসেই থাকবে? ঘর বাড়ি করবে না? বিয়ে টিয়ে করবে না? ব্যবসার অবস্থা ভাবি খুবই খারাপ। খারাপ হলে কি আর করবে? মেসে মেসে জীবন কাটিয়ে দাও। ফিরোজ একটু ঝুঁকে এসে বলল, ভাবি আপনার কাছে আমার একটা আবদার নিয়ে এসেছি। সুরাইয়া ভুরু কুঁচকে বলল, কি আবদার? মার শরীর খুবই খারাপ, প্যারালাইসিস হয়ে গেছে। মনে হয় বাঁচবেন না। আপনাকে খুব দেখতে চাচ্ছেন। আমাকে দেখে কি হবে? মনে হয় তো শান্তি পাবেন। আমাকে দেখে শান্তি পাবার কিছু নেই। আমি কোনো শান্তির বড়ি না। ভাবি, এইভাবে কথা বলবেন না। আপনি আমার সঙ্গে চলেন, সবাইকে নিয়ে ঘুরে আসি। দীর্ঘদিন একটা জায়গায় পড়ে আছেন, ঢাকার বাইরে গেলে ভালো লাগবে। আমার ভালো লাগা নিয়ে তোমাকে ভাবতে হবে না। ভাবি, আমি হাত জোর করছি। সুরাইয়া বিরক্তি গলায় বলল, কথায় কথায় হাত জোর করবে না। এসব নাটক আমার ভালো লাগে না। আমি কোথাও যাব না। তাহলে একটা কাজ করি, ইমনকে নিয়ে যাই। না, ওকে আমি একা কোথাও পাঠাবো না। একা কোথায় ভাবি? আমি তো সঙ্গে যাচ্ছি। নিয়ে যাব, একটা দিন থাকবো, তারপর চলে আসব। না, অনেক দিন তো হয়ে গেল ভাবি। এখন একটু স্বাভাবিক হওয়ার চেষ্টা করা উচিত না? আমি স্বাভাবিকই আছি। এর চেয়ে বেশি স্বাভাবিক হওয়া আমার পক্ষে সম্ভব না। ফিরোজ, তুমি এখন যাও। শরীর ভালো লাগছে না, কথা বলতেও ইচ্ছে করছে না। আমি যাব বৃহস্পতিবার দুপুরে। সকালবেলা এসে একবার খোঁজ নিয়ে যাব। কি খোঁজ নিয়ে যাবে? যদি আপনি যান আমার সঙ্গে, কিংবা ইমনকে দেন। একবার তো না বলছি, তারপরে চাপ দিচ্ছ কেন? চাপ দিচ্ছি না ভাবি, অনুরোধ করছি। মার শরীর খুবই খারাপ, বাঁচবে না। ইমনের জন্য খুব অস্থির। ভাবি, আজ উঠি। বৃহস্পতিবার সকালে আসব। যার আগে দেখা করার জন্য আসব। সুপ্রভা কি ঘুমাচ্ছে? হ্যাঁ। ওকে একটু দিন কোলে, কোলে নিয়ে আদর করি। কোলে নিয়ে আদর করতে হবে না, ঘুম ভেঙে যাবে। ঘুম ভাঙলে বিশ্রী করে কান্না করে। কান্না অসহ্য লাগে আমার। সুপ্রভার কান্না শুধু না, সুরাইয়ার সবকিছুই অসহ্য লাগে। ইমন যখন পড়ার টেবিলে বসে গুনগুন করে, সে গুনগুন কিছুক্ষণ শুনলে অসহ্য লাগে। আবার সে যখন নিঃশব্দে পড়ে, তখন চারিদিকে নিঃশব্দ অসহ্য লাগে। সবচেয়ে বেশি অসহ্য লাগে তার বড় ভাই জামিলুর রহমানকে। জামিলুর রহমান মাঝে মধ্যে বোনের ঘরে ঢুকেন, নানান বিষয় নিয়ে কথা বলেন। দু একটা কথা শোনার পরই সুরাইয়া মাথা ধরে যায়। সঙ্গে সঙ্গে সুরাইয়া বলেন, ভাইজান, প্রচণ্ড মাথা ধরছে। তিনি তারপরেও বসে থাকেন, এক প্রসঙ্গ থেকে আরেক প্রসঙ্গে যান এবং কথা বলতেই থাকেন, বলতেই থাকেন। তারপর সুরাইয়া, তুই আসিস কেমন বল? ভালো। দিনরাত 24 ঘন্টা একটা ঘরের ভেতরে থাকিস, এর নাম ভালো থাকা? তোর তো পাগল হতে বেশি দিন বাকি নেই। পাগল আমি হব না ভাইজান। পাগল হলে আগেই হতাম। আগে যখন হয় নাই, এখনো হব না। আশেপাশে সবাইকে পাগল বানাবো, কিন্তু নিজে পাগল হব না। এই তো একটা কথার মতো কথা বলেছিস। নিজে ভালো থাকবি। নিজের ভালো থাকাটাই জরুরি। অন্যের যা ইচ্ছে হোক, নিজে ঠিক থাকলে জগৎ ঠিক। শুনে ভালো লাগলো। একটা ঘটনা ঘটলে চিত হয়ে পড়ে যেতে হবে নাকি? দুর্ঘটনা মানুষের জীবনে ঘটে না? সব সময় ঘটে। ভাইজান, আমার খুবই মাথা ধরছে। দিনরাত একটা ঘরে বন্দি থাকলে মাথা তো ধরবেই। মাথা ধরবেই। আমার কথা শোন। মাথা থেকে সবকিছু বাদ দে। আই, আমি তোর জীবন নতুন করে চিন্তা ভাবনা করি। নতুন চিন্তা ভাবনাটা কি? আমাকে বিয়ে দেওয়ার কথা ভাবছেন? যদি ভাবি, অসুবিধা কোথায়? তোর বয়স তো অল্প, সারাটা জীবন পড়ে আছে সামনে। সুরাইয়া হতভম্ব গলায় বলল, ইমনের বাবা বেঁচে থাকতে আমি আরেকটা বিয়ে করে ফেলবো? বেঁচে আছে,
তোকে কে বলল? মরে গেছে সেটাই বা কে বলল? তাছাড়া আমি জানি বেঁচে আছে। আর যদি নাও থাকে, বিয়ে তো আমি করব না। খুব ভালো একটা ছেলে পেয়েছিলাম, এডিটিং এর ব্যবসা করে, বয়স অল্প, রোড অ্যাক্সিডেন্টে স্ত্রী মারা গেছেন। আপনি চান আমার 2 বাচ্চা নিয়ে আমি তার ঘরে ঝুলে পড়ি? ভাইজান, যখন আপনার মনে হবে আমাদের আর পালতে পারছেন না, অসুবিধা হচ্ছে, তখন বলবেন, আমি চলে যাব। কোথায় যাবি? কোথায় যাব সেটা আমার ব্যাপার। ভাইজান, আপনি এখন যান। আমার এমন মাথা ধরছে যে ইচ্ছে করছে দেওয়ালে মাথা ঠুকি। জামিলুর রহমান সাময়িকভাবে উঠে চলে যান, তবে কিছুদিন পর আবারও আরেকটা ছেলের সন্ধান নিয়ে উপস্থিত হন। বুঝলি, ভদ্রলোকের বয়স সামান্য বেশি, মনে হয় 50 ক্রস করেছে, তবে স্বাস্থ্য ভালো, চেহারাও সুন্দর, দেখলে মনে হয় 35 কিংবা 36। হাইলি এডুকেটেড, ইলিনয় ইউনিভার্সিটি থেকে MS করেছেন। আমেরিকান এক মেয়েকে বিয়ে করেছিল, বিয়ে টেকেনি। আমেরিকান মেয়ে, বুঝতেই পারছিস, বিয়েটা ওদের কাছে একটা খেলা। কিছুদিন হনি হনি বলে, তারপর সাপ নেউলের খেলা। সুরাইয়া ভাইকে থামিয়ে দিয়ে বলল, ভাইজান শোনেন, আমি আমেরিকান মেয়ে না, আমি বাঙালি মেয়ে, এবং বিয়েটা আমার কাছে খেলা না। আমি একবার বিয়ে হয়েছে, আমার স্বামী আমাকে তালাকও দেয়নি, মরেও যায়নি, আমি আবার কেন বিয়ে করব? কোনো স্বামী যদি 2 বছর তার স্ত্রীর সঙ্গে যোগাযোগ না রেখে নিরুদ্দেশ থাকে, তাহলে সেই বিয়েটা অটোমেটিক্যালি তালাক হয়ে যায়। কে বলেছে? মৌলানা সাহেব বলেছেন। মৌলানা সাহেবদের বিয়ে হয়তো তালাক হয়ে যায়, ইমনের বাবা তো মৌলানা না। ইমনের বাবা বেঁচে আছেন, তিনি একদিন ফিরে আসবেন, এই বিষয়টা সুরাইয়ার মনে প্রাণে বিশ্বাস করেন। সুরাইয়ার সঙ্গে আরও একজন বিশ্বাস করেন, সে সুরাইয়ার ভাবি ফাতেমা। জামিলুর রহমান যেমন অতিরিক্ত চালাক, তার স্ত্রী ফাতেমা তেমন অতিরিক্ত বোকা। জগতের বোকারা ভালো মানুষ ধরনের হয়, ফাতেমা বেগম তা না, ভালো মানুষই কোনো ব্যাপারই তার মধ্যে নেই। সুরাইয়া তার পুত্র কন্যা নিয়ে এই সংসারে সিন্দাবাদের ভূতের মতো চেপে আছে, এই ব্যাপারটা তার কাছে অসহনীয় লাগে। বোকা মানুষ বলেই তিনি মনে ভাব প্রকাশ করতে রাখেন, সরাসরি বলেন, পানের পিক ফেলে গম্ভীর গলায় বলেন, একটা কিছু ব্যবস্থা তো নেওয়া দরকার। আর কতদিন? আমার ছেলেপুলে বড় হচ্ছে। তারপরও সুরাইয়া তার ভাবিকে খুব পছন্দ করেন, কারণ ফাতেমার ধারণা ইমনের বাবা বেঁচে আছে, কোনো একদিন ফিরে আসবে। সে কোনো একদিনটা কবে, সেটা ফাতেমা জানে না, সুরাইয়াও জানে না। সুরাইয়া কেন জানি মনে হয় লোকটা ফিরবে গভীর রাতে, হয়তো ঝুপঝুপ করে বৃষ্টি পড়ছে, এর মধ্যেই ভিজতে ভিজতে উপস্থিত হবে। সুরাইয়া দরজা খুলে দেবে, সে ঢুকবে খুব সহজভাবে। যে কোনো পরিস্থিতিতে স্বাভাবিক থাকা হচ্ছে লোকটার স্বভাব। সে তার স্বভাব মতোই বলবে, দেখি একটা তোয়ালে দেখি, মাথাটা ভিজে গেছে। সুরাইয়া তোয়ালে এগিয়ে দিয়ে বলবে, মানুষটার মাথা মুছতে বলবে, তুমি কেমন আছো? সে বলবে, ভালো। এত রোগা লাগছে কেন, শরীর খারাপ? সেও সহজভাবে বলবে, না, শরীর ঠিকই আছে। যে যেমন তার সঙ্গে সেরকম আচরণ করতে হয়। মানুষটা এক পর্যায়ে বিছানার দিকে তাকিয়ে বলবে, ইমনের পাশে শুয়ে আছে ওইটা ছোট্ট মেয়েটা কে? ওর নাম সুপ্রভা। সুপ্রভা কে? সুপ্রভা হলো ইমনের ছোট বোন। বলো কি, সুন্দর হয়েছে তো? হ্যাঁ, সুন্দর হয়েছে। ওকে ডেকে তুলবো, কোলে নিবে? না থাক, ঘুম ভাঙিয়ে দরকার নেই। ইমন তো দেখি অনেক বড় হয়েছে। বড় তো হবেই, তুমি কি ভেবেছিলে যেরকম রেখে গেছো ফিরে এসে সেরকমই দেখবে? মানুষটা কথা ঘোরাবার জন্য বলবে, ঠান্ডা লেগে গেছে, চা খাওয়াতে পারবে? অবশ্যই পারবো, কেন পারবো না। তুমি ভাত খাবে না? হ্যাঁ খাবো, ভাতও খাবো, গোসল করতে হবে, সাবান দাও তো। ভাত খাওয়ার আগেই চা খাবে নাকি ভাত খাওয়ার পরে চা খাবে? চা খেয়ে গোসলখানায় ঢুকবো। আচ্ছা, ওই বাড়িটা কার? আমার বড় ভাইয়ের বাড়ি। বাড়ি তো বেশ বড়। মানুষটা চেয়ারে চুপচাপ বসে থাকবে। সুরাইয়া যাবে চা বানাতে। শুধু চা বানালেই হবে না, ভাত চড়াতেও হবে। গরম ভাত, ভাতে 1 চামচ ঘি, ডিম ভাজা, ডিম ভাজার সঙ্গে শুকনো মরিচ ভাজা, নতুন আলু ডোবা তেলে মচমচে করে ভাজা, মানুষটার খুব প্রিয় খাবার। সুরাইয়া রোজ রাতে দীর্ঘ সময় নিয়ে কাল্পনিক কথোপকথন চালায়। এক এক রাতের কথাবার্তা এক এক রকম। রাতে এই কথোপকথন অংশটা তার বড় ভালো লাগে। ইমন অন্ধকারে সিঁড়িঘরের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। জায়গাটা বিশ্রী রকমের অন্ধকার, সে কারণে তার ভয়ও লাগছে। আবার অন্ধকার থেকে বারান্দার আলোতেও আসতে পারছে না। সে পেন্সিল হারিয়ে ফেলেছে।
স্কুল ব্যাগ গুছাতে গিয়ে ধরা পড়েছে পেন্সিল নেই। এই দুঃসংবাদ মাকে না দিয়ে উপায় নেই। সে মাকে বলল। সুরাইয়া ধমক টমক কিছুই দিল না, শান্ত গলায় বলল, যেখান থেকে পার পেন্সিল খুঁজে আন। পেন্সিল না এলে আজ ঘুমাতে পারবি না। ঘন্টাখানেক আগে সে মার ঘরে উকি দিয়েছিল। সুরাইয়া তাকেই দেখে বলল, পেন্সিল পেয়েছো? ইমন বলল, না। পেন্সিল পাওনি তাহলে এসেছো কেন? বললাম না পেন্সিল না পেলে আসবে না। কথা কানে যায় না বাদর ছেলে। রাত 10টার মতো বাজে। অন্যদিন এই সময় বাড়ি গম গম করে। আজ মনে হয় সবাই শুয়ে পড়েছে। বাড়ি নিঝুম। ইমন কি করবে বুঝতে পারছে না। এ বাড়িতে যদি ছোট চাচা থাকতেন তাহলে তার কানে কানে বললেই যত রাতই হোক না কেন দোকান থেকে পেন্সিল কিনে আনতেন। ছোট চাচা নেই। এখন সে যে কাঁদছে, ভয়ে কাঁদছে না, ছোট চাচার জন্য কাঁদছে। কাঁদতে কাঁদতে তার মনে হলো, বাবা থাকলে বাবাও কি তার পেন্সিল কিনে আনতেন? বলা যাচ্ছে না। বাবা কেমন ছিলেন, তিনি কি করতেন সে দ্রুত ভুলে যাচ্ছে। বাবার চেহারাও এখন তার মনে নেই। শুধু মনে আছে বাবা খুব ফর্সা ছিলেন। আগের বাড়িতে বাবা এবং মার একটা ছবি ছিল ড্রেসিং টেবিলে সাজানো। সেই ছবিটা এই বাড়িতে নিশ্চয়ই আছে, কিন্তু মা ট্রাঙ্কে রেখে দিয়েছেন। ছবিটা সাজানো নেই। ছবি সাজানো থাকলে সে মাঝে মাঝে দেখত। কে কে বসে আছে? ইমন চমকে উঠল। মিতু। অন্ধকারে পা টিপে টিপে কখন সে সামনে এসেছে সে বুঝতেই পারেনি। ক্যাবলা, তোর কি হয়েছে? চোখ মুছতে মুছতে ইমন বলল, পেন্সিল হারিয়ে ফেলেছি। পেন্সিল হারিয়ে ফেললে এখানে বসে কাঁদছিস কেন? ইমন জবাব দিল না। মিতু বলল, খুবই বকা দিয়েছে? কি বলেছে? পেন্সিল না পেলে ঘরে ঢুকতে পারবি না? কি রঙের পেন্সিল? হলুদ। আচ্ছা আমি এনে দিচ্ছি। একটা কথা শোন, তোর যদি কখনো কিছু হারিয়ে যায় আমাকে বলবি, আমি এনে দেব। একা একা বসে কাঁদবি না। ইমন ধরা গলায় বলল, আচ্ছা। মিতু দুটা পেন্সিল এনে দিল, একটা হলুদ একটা সবুজ। হলুদটা স্কুল ব্যাগে রাখবে, সবুজটা কোথাও লুকিয়ে রাখবে। যদি আবারও পেন্সিল হারিয়ে যায় তখন কাজে লাগবে। সুরাইয়া ইমনকে ঘরে ঢুকতে দেখেই বলল, পেন্সিল পাওয়া গেছে? ইমন হ্যাঁ সূচক মাথা নড়ালো। সুরাইয়া বলল, আবার যদি কিছু হারাই কান টেনে লম্বা করে দেব, বাদর ছেলে। আমি বাবার নাম ভুলিয়ে দেব। বাবা নেই, বাবার নাম মনে রেখেও কি হবে? যাও হাত মুখ ধুয়ে ঘুমাতে আসো। ইমন বাথরুম থেকে হাত মুখ ধুয়ে ঘুমাতে এলো। আগে মাঝখানে ঘুমাতো সুরাইয়া। তারা দুই ভাই বোন দুই পাশে ঘুমাতো। এক রাতে সুপ্রভা গড়াতে গড়াতে খাট থেকে পড়ে গেল। তারপর থেকে সুপ্রভা মাঝখানে শয়। শোয়ার এই ব্যবস্থাটা তার খুব ভালো লাগে। মাঝে মাঝে সুপ্রভাকে হাত দিয়ে ছোঁয়া যায়। সুপ্রভা যখন জেগে থাকে তখন তাকে হাত দিয়ে ছুলে খুব মজার একটা কাণ্ড হয়। সুপ্রভা খিলখিল করে হাসতে থাকে। সে হাসি আর থামেই না। যে কেউ হাত দিয়ে ছুলে সুপ্রভা এমন করে না, শুধু ইমন হাত দিয়ে ছুলেই এমন করে, যেন তার হাতে হাসির কোনো ওষুধ আছে। ইমন নিজে যখন সুপ্রভার মতো ছোট ছিল তখন সেও কি এরকম করত? মাকে জিজ্ঞেস করতে ইচ্ছে করছে, কিন্তু সাহসে কুলাচ্ছে না। ছোট চাচাকে জিজ্ঞাসা করতে হবে। ইমন, জিমা, স্কুলে পড়াশোনা কেমন হচ্ছে? ভালো। আকাশের ইংরেজি কি? স্কাই। বানান কর। SKY। আকাশ নীল, ইংরেজি কি? দ্য স্কাই ইজ ব্লু। মাঝে মাঝে যে আমি তোমার উপর খুব রাগারাগি করি তখন কি তোমার মন খারাপ হয়? না। মিথ্যে কথা বলছো কেন? যদি মন খারাপ হয় বলবে মন খারাপ হয়। কি হয়? হ্যাঁ হয়। শোনো, আমি নিজে নানান দুঃখ কষ্টে থাকি তো এই জন্য এমন ব্যবহার করি। আদর করা কি জিনিস ভুলে গেছি। যে আদর পায় না সে আদর করতেও পারে না, বুঝতে পারছো? তোমার বাবাও কিন্তু আদর করতে পারতো না। সব মানুষ সবকিছু পারে না। তোমার বাবাও কিভাবে তোমাকে আদর করতো মনে আছে? না। সে অফিস থেকে এসে তোমাকে কোলে নিয়ে 5 মিনিট হাঁটাহাঁটি করত। এইটাই তার আদর। চুমু খাওয়া কিংবা উপহার কিনে দেওয়া এইসব তার স্বভাবে ছিল না। তুমি বড় হয়ে কার মতো হবে? তোমার বাবার মতো হবে? না। তাহলে কার মতো হবে? ছোট চাচার মতো। কেউ কারো মতো হতে পারে না, সবাই হয় তার নিজের মতো। তুমি হাজার চেষ্টা করলেও তোমার ছোট চাচার মতো হতে পারবে না, কিংবা তোমার বাবার মতো হতে পারবে না। সব মানুষই আলাদা। কচ্ছপরাও কি আলাদা? হঠাৎ কচ্ছপের কথা এলো কেন? আর কোনো কথা নাই? ঘুমাও। আচ্ছা। ও ভালো কথা। তোমার ছোট চাচা তোমাকে নিয়ে দেশের বাড়িতে যেতে চাচ্ছে। তুমি কি যেতে চাও?
আনন্দে ইমনের কথা বন্ধ হয়ে গেল। তার ইচ্ছে করছে চিৎকার করে কেঁদে উঠতে, এমন চিৎকার যেন সুপ্রভারও ঘুম ভেঙে যায়। ভয় পেয়ে সেও কাঁদতে থাকে। কথা বলছো না কেন? যেতে চাও না? চাই। একা একা যেতে ভয় লাগবে না? না। আমাকে ফেলে রেখে যাবে, কষ্ট হবে না? না। সে কি, আমাকে সুপ্রভাকে ফেলে চলে যাচ্ছ, কষ্ট হবে না? সুপ্রভার জন্য হবে। সুপ্রভাকে তোমার আদর লাগে? হুম। আচ্ছা, অনেক কথা হয়েছে, এখন ঘুমাও। নাকি একটা গল্প শুনতে চাও? ইমনের গল্প শুনতে চাচ্ছে না, কিন্তু বুঝতে পারছে কোনো এক অদ্ভুত কারণে তার মার মন খুব ভালো। মা গল্প বলতে চাচ্ছেন। সেই অদ্ভুত কারণটা কি? গল্প শুনতে চাও? চাই। এক দেশে ছিল এক রাজকন্যা। রাজকন্যা ছিল বন্দিনী। তার জীবনটা কাটছিল চার দেওয়ালের মধ্যে। তার মুক্তির একটাই পথ, যদি কোনো সাহসী রাজপুত্র বাঘের চোখ দিয়ে মালা গেঁথে রাজকন্যার গলায় পরিয়ে দেয়, তবে রাজকন্যা মুক্তি পাবে। গল্পটা কেমন লাগছে ইমন? ইমন ফিসফিস করে বলল, খুব ভালো লাগছে। আসলে গল্পটা তার মোটেও ভালো লাগছে না। বাঘের চোখের মালার কথা ভাবতেই তার ঘেন্না লাগছে। সে চোখের সামনে দেখতে পাচ্ছে অনেকগুলো বাঘ গভীর জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে। এদের কারোরই চোখ নেই। ভয়ঙ্কর এক রাজপুত্র তাদের চোখ উপড়ে নিয়েছে। অন্ধ বাঘের দল ঘুরে বেড়াচ্ছে। ঘুমিয়ে পড়েছ? না। তাহলে শোনো, বন্দিনী রাজকন্যাকে উদ্ধারের জন্য এক রাজপুত্র বের হলো বাঘের সন্ধানে। খুব সাহস। সে দেখতেও খুব সুন্দর। মা, তার নাম কি? ও আচ্ছা, তার নাম তো বলা হয়নি। রাজপুত্র যেমন সুন্দর, তার নামটাও খুব সুন্দর। রাজপুত্রের নাম হলো ইমন কুমার। নামটা সুন্দর না? ইমনের খুব লজ্জা লাগছে। রাজপুত্রের নাম আর তার নাম একই। ইমনের খুব ইচ্ছে করছে মার গায়ে হাত রেখে শুয়ে থাকতে। সেটা সম্ভব না। মাঝখানে সুপ্রভা শুয়ে আছে। ইমন? বাবা ঘুমাও, আমার গল্প বলতে আর ভালো লাগছে না। সুরাইয়া শুধু যে ভালো লাগছে না তা না, তার মনটা খারাপ হয়ে গেছে। সে পুরোপুরি নিশ্চিত ছিল গল্পের মাঝখানে ইমন বলবে, মা, এই গল্পটা আমি জানি, তুমি অন্য গল্প বলো। এই গল্প ইমনের বাবা ইমনকে বলেছিলেন। সেই ছেলের সেই গল্পের কথা মনে নেই। বাবাকে এত দ্রুত সে ভুলে যাচ্ছে, এত দ্রুত।